শুধু দর্শক শ্রোতা, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা এ বিষয়ক আলোচনায় আপনাদেরকে স্বাগত। এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এনজিডিও এবং এনসিডিডব্লিউ আয়োজিত আজকের এই অনুষ্ঠানটিতে সহযোগিতা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন। আমাদের আজকের আলোচনার বিষয় প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন ও জীবিকার উপর কোভিড-19-এর প্রভাব এবং উত্তরণের উপায়। শুধু দর্শক শ্রোতা, বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে আশঙ্কাজনকভাবে। করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট কোভিড-19 রোগ এখন মহামারী বা অতিমারী পরিস্থিতির সৃষ্টি করেছে। বাংলাদেশেও প্রায় গত 9 মাস ধরে করোনা ভাইরাস সংক্রমণে সৃষ্ট কোভিড-19 রোগ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই অনেক দুঃখজনক মৃত্যু ঘটেছে। এখনও সংক্রমণ আশঙ্কাজনক। সারা দেশ কঠিন লকডাউনের মধ্যে বেশ কয়েক মাস অতিবাহিত করেছে। লকডাউন শিথিল হলেও নানা রকম বিধিনিষেধ এখনও আছে। অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত হওয়ার কারণে অনেকে চাকরিহারা হয়েছেন। দৈনিক শ্রমভিত্তিক কাজ বন্ধ হয়েছে। যাতায়াত সীমিত হবার কারণে কাজের সন্ধানে মানুষ দূরে বা বাইরে যেতে পারেনি। প্রতিবন্ধী মানুষদের দুর্দশা চরমে পৌঁছেছে। আমরা আজকের আলোচনায় প্রতিবন্ধী মানুষদের জীবন এবং জীবিকার উপর কোভিড-19-এর প্রভাব এবং তা থেকে কিভাবে উত্তরণ পাওয়া যায় সেই বিষয়ে আলোচনায় করব। আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করছেন এইচ.এম. নোমান খান, নির্বাহী পরিচালক সিডিডি, সুশান্ত কুমার দাস, সভাপতি এনজিডিও, অমৃতা রোজারিও, সাইট সেভার্স ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। আমরা প্রথমে জানতে চাইব জনাব নোমান খানের কাছে। জনাব নোমান খান, কোভিড-19 সাধারণভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের উপরে কী প্রভাব ফেলেছে? আপনার অভিজ্ঞতা থেকে খুব সংক্ষেপে আপনি যদি একটু শুরু করেন। জনাব নোমান খান। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আরটিভিকেও। আমি যদি প্রথমে বলতে চাই যে কোভিড সারা বিশ্বের মানুষকে আজকে সব দিক থেকে অস্থির করে তুলেছে। বাংলাদেশ তার বাইরে না, এবং তারপরে আমরা আলোচনা করছি যে প্রতিবন্ধী মানুষের অবস্থা তাতে কি রকম। আমরা এটা জানি, আপনারা শুরুতে বলেছেন যে প্রতিবন্ধী মানুষরাই সবচেয়ে ঝুঁকিতে থাকে সাধারণ সময়গুলোতে। আর এখন কোভিডে আমাদের প্রায় 10 মাস চলছে। এই 10 মাসে সারা বাংলাদেশে প্রতিবন্ধী মানুষগুলো এবং প্রতিবন্ধী মানুষের পরিবারগুলো সব ক্ষেত্রেই কিন্তু একটা বড় রকমের একটা ঝুঁকির ভিতরে রয়েছে, এবং তারা তাদের জীবন এবং জীবিকা সবকটা মিলে একটা প্রচন্ড একটা অস্থির অবস্থায় চলছে এখনো। আমি যদি বলি যে তাদের অবস্থার ক্ষেত্রগুলি কোথায় কোথায়, আমরা প্রথমে যদি বলি যে প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য সেবার দরকার আছে, সেই ক্ষেত্রে প্রতিবন্ধী মানুষের স্বাস্থ্য কিন্তু নিয়মিত অনেক প্রতিবন্ধী মানুষের জন্য স্বাস্থ্য সেবা অনেক নিয়মিত প্রয়োজন। সেখানে তারা কিন্তু স্বাস্থ্য সেবাগুলো এই স্বাস্থ্য সেবায় পৌঁছতে পারছে না অনেক ক্ষেত্রে। প্রতিবন্ধী মানুষের সবচেয়ে বড় কতগুলি চাহিদা রয়েছে, যে তার যেই লিমিটেশনটা, তার যে কন্ডিশন, সেই ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, এই ধরনের যেই সেবাগুলো অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে। এখন আবার কিছুটা চালু হওয়ার সুযোগ তৈরি হচ্ছে, কিন্তু একটা সময় প্রচন্ড বন্ধ হয়েছিল, এবং সেই বন্ধ থাকার কারণে তাদের কিন্তু শারীরিক কন্ডিশন প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একটা বড় দিক যদি দেখি, যে সবচেয়ে বড় যেই প্রভাবটা, সেটা হচ্ছে প্রতিবন্ধী শিশুদের বা প্রতিবন্ধী যুবকদের, যুবক যুবতী যারা, তারা পড়াশোনার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে প্রচন্ড রকম একটা প্রতিবন্ধকতার ভিতরে পড়েছে। কারণ সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই কোভিড সিচুয়েশনে স্কুল বন্ধ, কিন্তু ঘরে থেকে এই সাধারণ শিক্ষার সাথে তারা মিলাতে পারছে না। অনেক কষ্ট করে হলেও কোনো ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা করছে, কিন্তু প্রতিবন্ধী মানুষগুলো সেখান থেকে বাদ পড়ে যাচ্ছে। এর যে ফলশ্রুতিতে যেটা হচ্ছে, যে আজকে একটা বছর যাবত যদি প্রতিবন্ধী মানুষরা যদি সাধারণ শিক্ষা যারা ছিল, তারা বঞ্চিত হয়ে যদি একবার বাদ পড়ে যায়, ড্রপ আউট হয়ে গেছে অনেক ক্ষেত্রে, তারা কিন্তু আবার এটাকে রিগেইন করার এই সুযোগগুলি কিন্তু পাবে না। তারা কিন্তু চিরতরেই ড্রপ আউট হয়ে যাবে। আমরা যদি, আপনি জীবিকার কথা বলেছেন, যেটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যারা বিভিন্ন কর্মসংস্থানে ছিল, কর্মসংস্থান খুলেছে, কিন্তু সেখান থেকে কিন্তু কর্মী ছাঁটাই হয়েছে। প্রতিবন্ধী মানুষগুলো কিন্তু তার যাতায়াতের সমস্যার কারণে, এই লকডাউনের কারণে অনেক ক্ষেত্রেই তারা চাকরি থেকে চাকরিচ্যুত হয়েছে। জীবিকার জন্য যারা একটা বড় রকমের একটা প্রচেষ্টা ছিল, এবং এটা কিন্তু সারা দেশব্যাপী ছড়িয়েছিল, যে তার স্বকর্ম সহায়ক সংস্থান যেগুলা, অনেক প্রতিবন্ধী পরিবার কিন্তু বিভিন্ন ধরনের কর্মসংস্থানে নিয়োজিত ছিল। এই প্রথম 4 মাস লকডাউনে কিন্তু তারা সব ধরনের এই ক্ষেত্রগুলি হারিয়েছে। জনাব নোমান খান, আপনার কাছে আমরা পরে আরেকবার ফিরবো। আপনার এইটুকুর আলোচনা ধরে আমি এখন একটু অমৃতা রোজারিওর কাছে আসতে চাই।
নোমান ভাইয়ের কথার সূত্র ধরে যদি আমরা বলি যে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনের এবং জীবিকার উপরেও অনেক বেশি প্রভাব পড়েছে, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে অনেক ব্যক্তি চাকরি হারিয়েছে উনি বলেছেন, এই যে চাকরি হারানো বা রোজগার হারানো এর কারণে সরাসরি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনের উপরে কি প্রভাব পড়েছে একটু যদি আপনার অভিজ্ঞতার আলোকে আমাদের সাথে বলেন। করোনা মহামারী একটি বৈশ্বিক সংকট, যেখানে আমাদের ত্রিমুখী একটা বিপন্নতার দিকে ঠেলে দিয়েছে। এই ত্রিমুখী বিপন্নতাগুলো হলো অর্থনৈতিক বিপন্নতা, আর স্বাস্থ্যগত বা চিকিৎসাগত বিপন্নতা এবং মানসিক চাপ বা মানসিক সংকট। এই ত্রিমুখী বিপন্নতায় কম বেশি সকলেই অভিঘাতে পেয়েছে। এবং অর্থনৈতিক যে সংকট বা বিপন্নতায় এই সময়ে কম বেশি সকলে ক্ষতিগ্রস্ত হলেও প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের জীবন জীবিকা বা রুটির ক্ষেত্রে চরমভাবে আঘাত পেয়েছে। এই সময়ে প্রতিবন্ধী ব্যক্তিগণ খাদ্য সংকটে মানবত জীবনযাপন করেছে বলে জানিয়েছেন প্রতিবন্ধী সংগঠনগুলো যারা তাদের সাথে কাজ করেন। করোনাকালীন সময়ে প্রতিবন্ধী ব্যক্তিরা স্বাভাবিক মানুষের মতন প্রতিযোগিতা করে কিন্তু ত্রাণ বা সহায়তা পেতে পারেন না। নানা রকমের স্বাস্থ্যবিধি ফেলে এবং লাইনে দাঁড়িয়ে ত্রাণ বা সহায়তা আদায় করাটা তাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং। অমৃতা রোজারিও, আপনার কাছে অনেকগুলো বিশেষ দিক আমরা জেনেছি যে কোভিড এই সংকটের কারণে প্রতিবন্ধী ব্যক্তিদের আয় রুজি কমে যাওয়া, রোজগার বন্ধ হওয়ার একটা সামগ্রিক প্রভাব তাদের জীবনের অন্যান্য ক্ষেত্রেও পড়েছে। আপনার কাছে আরেকবার পরে ফিরে আসব, তার আগে আমি এখন একটু আসতে চাই সুশান্ত দাস আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় তৃণমূল পর্যায়ের সংগঠনের বা নেটওয়ার্কের নেতৃত্ব দিচ্ছেন এবং আপনি গ্রাম পর্যায়ের অনেক প্রতিবন্ধী ব্যক্তির সংগঠনের সাথে কাজ করেন, আপনি যদি আমাদের একটু বলেন যে কোভিড-19 গ্রাম অঞ্চলে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনে কিভাবে প্রভাব ফেলেছে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে কোভিড-19-এর এই তথ্য কি সঠিক মতো পৌঁছেছে, এই বিষয়ে আপনার অভিজ্ঞতা যদি আমাদেরকে একটু বলেন। জনাব সুশান্ত দাস। ধন্যবাদ জানাচ্ছি আরটিভিকে, সেই সাথে আজকের উপস্থাপক এডিডি ইন্টারন্যাশনালের কান্ট্রি ডাইরেক্টর জনাব শফিক ভাইকে। ভাই বলেছেন যে আমাদের এই যে জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা 25টা জেলাতে 106টা ডিপিওর মাধ্যমে প্রায় 30,000 প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে। এই প্রতিবন্ধী মানুষগুলো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসবাস করছে এবং আপনারা জানেন যে বেশিরভাগ প্রতিবন্ধী মানুষই গ্রামেই বসবাস করে। এই গ্রাম থেকে প্রতিবন্ধী মানুষগুলো এই যে কোভিড যে করোনার যে প্রভাব, এই যে ইনফরমেশনগুলো, তথ্যগুলো, এই তথ্যগুলো কিন্তু প্রতিবন্ধীদের পর্যন্ত গ্রাম পর্যায়ে একদম মানে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের প্রতিবন্ধীদের কাছে কিন্তু এই ইনফরমেশনগুলো কিন্তু পৌঁছাচ্ছে না। আমরা বলতে পারি যে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সরকার সহ বিভিন্ন এনজিও এরা এই তথ্যগুলো, কোভিডের উপরে যে তথ্যগুলো, এগুলো সাধারণত পোস্টার, লিফলেট, মাইকিংয়ের মাধ্যমে বা টিভির মাধ্যমে প্রচার করে যাচ্ছে। কিন্তু আসলেও আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, আমি পোস্টার দেখতে পাই না, আমি লিফলেট পড়তে পারি না, শুধু শুনতে পারি। আমার কাছে মনে হয় দৃষ্টি প্রতিবন্ধীরাও কিন্তু এইখানে এই যে কোভিডের যে তথ্যগুলো, সেখান থেকে তারা কিন্তু ভালো কিছু জানতে পারছে না, যদিও জানেও আধা আধা জানা। আপনারা জানেন যে গ্রামে অনেক বাকশ্রবণ প্রতিবন্ধী মানুষ আছে যারা কথা বলতে পারেন এবং শুনতে পায় না। এই বাক প্রতিবন্ধীদের জন্য কিন্তু ইশারা ভাষার মাধ্যমে বোঝানো সম্ভব, কিন্তু আদৌ কি গ্রামে ইশারা ভাষা জানা মানুষ আছে? আমার কাছে মনে হয় যে এই বাক প্রতিবন্ধীরাও কিন্তু আপনার এই কোভিডের যে ইনফরমেশনগুলো, এগুলো তারা জানতে পারছে না। এটি একটি হলো যে কোভিড সংক্রান্ত সচেতনতামূলক যে সমস্ত বার্তা সরকারি বেসরকারি পর্যায় থেকে দেওয়া হচ্ছে, আপনি বলছেন যে সেগুলো সবই প্রতিবন্ধী বান্ধব না, কিছু কিছু হয়তো প্রতিবন্ধী বান্ধব। অনেক ধন্যবাদ সুশান্ত আপনার তথ্যের জন্য। আমরা আপনার কাছ থেকে কথাই বুঝতে পেরেছি যে কোভিড-19 সংক্রান্ত সচেতনতামূলক যে সমস্ত স্বাস্থ্য বার্তা বিভিন্ন জায়গা থেকে দেওয়া হয়েছে তার সবগুলোই হয়তো প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী নয় বা বান্ধব নয়। দৃষ্টি প্রতিবন্ধী অথবা বাক প্রতিবন্ধী অথবা বাকশ্রবণ প্রতিবন্ধী সেই সমস্ত ব্যক্তিদের কাছে একদম প্রত্যন্ত অঞ্চলে অনেক বার্তা হয়তো পৌঁছায়নি, এবং সেটি আপনি বলেছেন যে জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংগঠনের পক্ষ থেকে অনেক প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন সেগুলো স্থানীয়ভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আমি আরেকবার ফিরব।
এই প্রসঙ্গ ধরেই আমি আবার একটু অমৃতা রোজারিও আপনার কাছে আসতে চাই। প্রতিবন্ধী ব্যক্তিদের আমরা প্রথমের আলোচনায় দেখেছিলাম যে তারা অনেকেই স্বাস্থ্য ঝুঁকিতে আছে। আপনার কাছে কি মনে হয় যে প্রতিবন্ধী ব্যক্তিদের এই এক হলো যে ইনকাম বা আয় রোজগার কমে গিয়েছে, নানান ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে তারা ভুগছেন, মনোসামাজিক ব্যাধিতে তারা ভুগছেন, এখন তাদের জন্য কিভাবে একটা অভিগম্য সম্পন্ন স্বাস্থ্যসেবা তাদের জন্য আমরা দিতে পারি সরকারি বা বেসরকারি পর্যায়ে? সেক্ষেত্রে আমাদের বিশেষ কিছু কি করণীয় আছে? সেই ব্যাপারে আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন। প্রথমে একটু বলতে চাই এই ব্যাপারে যে আমাদের মতো উন্নয়নশীল দেশে সম্পদের সীমাবদ্ধতা থাকার মধ্যেও আমাদের দেশে কিন্তু এ পর্যন্ত সরকারি বেসরকারি কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, সরকারের তরফ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তদুপরি কিছু সুস্পষ্ট পরামর্শ রাখছি আমি। প্রথমত হলো যে আমাদের যে স্বাস্থ্যকর্মীগণ রয়েছে তাদেরকে, প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হবে বা কি ধরনের স্বাস্থ্য সেবা প্রয়োজন, কাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, কার জন্য কি ধরনের সেবা প্রদান করা প্রযোজ্য, সেই ব্যাপারে তাদেরকে প্রশিক্ষিত করে তোলা দরকার। একটা বড় জনগোষ্ঠীকে, স্বাস্থ্যকর্মীদেরকে দক্ষ এবং প্রশিক্ষিত করে তুলতে হবে। এবং সরকারের তরফ থেকে যদি যে সমস্ত চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে, সরকারি চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে, সেখানে যদি বিশেষায়িত সেবা ব্যবস্থা থাকে বা কোনো বিশেষ একটা বুথ থাকে, তাহলে সেখানে প্রতিবন্ধী ব্যক্তিরা সহজে যেতে পারে এবং ওয়ান স্টপ সার্ভিস পেতে পারেন, এরকম একটা বন্দোবস্ত থাকা দরকার। দ্বিতীয়ত, জাতীয়ভাবে প্রতিবন্ধী শিশু এবং অভিভাবকদের জন্য একটি স্বাস্থ্য বাতায়ন বা ওয়েব পোর্টাল খোলা যেতে পারে, যেখানে প্রতিবন্ধী ব্যক্তি, শিশু এবং অভিভাবকরা বিভিন্ন রকমের তথ্য পাবেন, কলা কৌশল পাবেন এবং এই সম্পর্কে তাদের জ্ঞান এবং ধারণা হবে। তৃতীয়ত, আমি আরেকটা পয়েন্ট বলতে চাই যে আমাদের দেশে মানসিক বা শারীরিক চিকিৎসা দেওয়ার জন্য থেরাপিস্ট রয়েছে। আমরা জানি ফিজিওথেরাপিস্টের সংখ্যা আমাদের এখন অনেক আছে, কিন্তু যদি আমরা মানসিক থেরাপিস্টের কথা বলি সেখানে আমাদের সংখ্যা খুবই কম। সে ব্যাপারে সরকারি যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে যদি এখনই শিক্ষা কার্যক্রম চালু করা যায়, তাহলে ভবিষ্যতে আমাদের মানসম্মত দক্ষ জনগোষ্ঠী থেরাপিস্ট থাকবে, যাতে করে মানুষ সেবা পাবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে আমি নোমান খানের কাছে আবার জানতে চাইব। আমরা জানি যে সরকারি এবং বেসরকারি পর্যায়ে অনেকগুলো প্রণোদনামূলক কর্মসূচি সরকার ঘোষণা করেছে, বেসরকারি সংগঠনরাও করেছে। আপনার কাছে কি মনে হয় যে এই সমস্ত প্রণোদনা বা ইকোনমিক ইনসেন্টিভ যেগুলো দেওয়া হয়েছে অথবা বিশেষ ভাতা যেগুলো আছে, সেই বিষয়গুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন এবং জীবিকার উন্নতির জন্য কি ধরনের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যেতে পারে জাতীয় পর্যায়ে, স্থানীয় পর্যায়ে, এবং সরকার নীতিগতভাবে কি ধরনের চিন্তাভাবনা করতে পারেন তার কর্মপরিকল্পনার মাধ্যমে, সে বিষয়ে একটু যদি আপনি বলেন কি করা যেতে পারে? প্রথম দিকে যেটা ছিল যে যখন করোনা মহামারী আমাদের এখানে শুরু হয়, সেটা মাস থেকে প্রথম তো প্রায় 2 মাস পর্যন্ত কে কি করবে না করবে কোনো কিছু বোঝা যেত না। এই 2 মাস ছিল প্রচন্ড চরম একটা দুর্দশার সময়। তারপরে আমরা যেটুকু দেখেছি যে সেখানে কিন্তু যারা সরকারের পক্ষ থেকে এগিয়ে আসছে এবং অন্য যারা এনজিওস এবং ইন্টারন্যাশনাল এনজিওস সবাই মিলে কিন্তু চেষ্টা করা হয়েছে যে প্রতিবন্ধী মানুষগুলির পাশে কিভাবে দাঁড়ানো যায়। জনাব নোমান খান, আপনার কাছে আমরা পরে আরেকবার ফিরব। সুধী দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন এবং জীবিকার উপরে কোভিড-19-এর প্রভাব সম্পর্কিত আলোচনা। আমরা এখন একটু ছোট্ট বিরতি নেব, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আমরা আবার ফিরে আসবো আমাদের মূল আলোচনায়। সুধী দর্শক, আপনাদেরকে আমাদের আলোচনায় আবার স্বাগত। আমরা আলোচনা করছিলাম প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন এবং জীবিকার উপরে কোভিড-19-এর প্রভাব। আমরা তাদের স্বাস্থ্য ঝুঁকির কথা শুনেছি, কর্মসংস্থানের উপরে প্রভাব শুনেছি, তাদের জন্য কিভাবে অভিগম্য স্বাস্থ্যসেবা করা যেতে পারে সেই বিষয়ক কিছু আলোচনাও আমরা শুনেছি। আমি এখন আবার একটু সুশান্ত দাস আপনার কাছে আসতে চাই। যেহেতু আপনি গ্রাম পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের সাথে এবং ব্যক্তিদের সঙ্গে অনেক বেশি সম্পর্কিত, আপনি কি সুনির্দিষ্টভাবে বলতে পারেন যে গ্রাম পর্যায়ে আমরা এই মহামারীকালীন সময়ে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কি সহযোগিতা দিতে পারি খুব সুনির্দিষ্টভাবে? আমাদের যে সংগঠনগুলো আছে একদম গ্রাম পর্যায়ে, জি, আমরা এই সংগঠনের মাধ্যমে
বিভিন্ন ইনফরমেশনগুলো দিতে পারে, যেমন স্বাস্থ্যবিধি মেনে চলা প্রতিবন্ধীদের ক্ষেত্রে তাদেরকে বারবার সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় চলা, এইগুলো আমরা আমাদের সংগঠনগুলোর মাধ্যমে আমরা কিন্তু প্রতিবন্ধীদের কাছে এই তথ্যগুলো পৌঁছাইতে পারি। জীবন জীবিকার জন্য আপনার কি সুনির্দিষ্ট কোনো জীবিকার জন্য সুনির্দিষ্ট কি করা যেতে পারে, তেমন কোনো পরামর্শ কি আপনার আছে? আপনারা জানেন যে সারা বাংলাদেশে যখন এই কোভিডের কারণে লকডাউন হয়ে যায়, সারা বাংলাদেশের হাট বাজার দোকানপাট রাস্তাঘাট সব কিছু বন্ধ হয়ে যায়। সেই সূত্রে কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিরাও কিন্তু এই যে লকডাউনের কারণে তাদের নিজ নিজ কর্মস্থল থেকে কিন্তু সরে আসতে হয়েছে, এবং অনেক প্রতিবন্ধী মানুষ যারা এই বিভিন্ন মিল ফ্যাক্টরিতে কাজ করতেন, সেখান থেকে কিন্তু প্রতিবন্ধীরা কাজের সুযোগটা হারিয়ে ফেলেছে, চাকরি থেকে চাকরিচ্যুত হয়েছে। তাদের জন্য কি করা যেতে পারে? এখন আমি যেটা ভাবছি যে মনে করি যে তাদের এই প্রতিবন্ধীদের জন্য গভর্নমেন্ট এবং বেসরকারি পর্যায়ে মানে যারা আছেন এদেরকে সহজ শর্তে ক্ষুদ্র ব্যবসার জন্য লোন দেওয়া যেতে পারে, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করা যেতে পারে, তাদেরকে রিলিফের ব্যবস্থা করা যেতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে সুশান্ত দাস। সুধীমণ্ডলী, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। নোমান খানের কাছে আবার জানতে চাইব, বড় আকারে যদি আপনি বলেন কি করা যেতে পারে। প্রণোদনা, যে সমস্ত সরকারি প্রণোদনাগুলি একবারই কিন্তু দেওয়া হয়েছে, তারপরে কিন্তু প্রণোদনাগুলি কন্টিনিউ করেনি। এখন যেটা হচ্ছে কি যে এখন একেবারে সুনির্দিষ্ট কতগুলি পরিকল্পনা নিয়ে তাদের পাশে দাঁড়ানো দরকার। কারণ হচ্ছে কি যে এই প্রণোদনা সবাই কিন্তু, সব প্রতিবন্ধী মানুষ কিন্তু আসতে পারেনি। যেখানে যেখানে উদ্যোগটা নেওয়া হয়েছে সেখানে হয়েছে, আর যেখানে হয়নি সেখানে কিন্তু মানবেতর জীবন এখনো করছে। আবার সবচেয়ে বড় বড় দৃষ্টিতে যেখানে দেওয়া দরকার, একটা সক্ষমতা কিন্তু তৈরি হয়েছে কোভিড সিচুয়েশনে। সেই সক্ষমতাটা হলো যে প্রতিবন্ধী মানুষরা কিন্তু সংগঠিত হয়েছে, আগেও ছিল। আজকে আমরা তৃণমূল প্রতিবন্ধী সংগঠনের নেতা সুশান্ত দাস আমাদের সাথে আছেন, এরকম কিন্তু প্রচুর প্রতিবন্ধী মানুষের সংগঠন এই কোভিড সময়ের মধ্যে সুসংগঠিত হয়েছে। সরকার যদি এই সমস্ত সংগঠনগুলিকে যদি কাজে লাগাতে পারে, তাহলে প্রকৃত প্রতিবন্ধী ফ্যামিলিগুলির কাছে, মানুষগুলির কাছে কিন্তু পৌঁছানো সম্ভব হবে। এবং সরকারের বিভিন্ন পর্যায়ে যে সমস্ত প্রণোদনা অন্যান্য ক্ষেত্রে আছে, প্রতিবন্ধী মানুষের এই আপদকালীন সময়টাকে উত্তরণের জন্য সেই প্রণোদনার হাতটাকে সম্প্রসারণ করা দরকার। মাঝখানে আপনাকে একটু থামিয়ে দিই। আমরা জেনেছি অনেকের কাছ থেকে যে প্রতিবন্ধী ব্যক্তি যাদের এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই, অথবা প্রতিবন্ধী ব্যক্তির যে রেজিস্ট্রেশন কার্ড, আইডি কার্ড বা সুবর্ণ নাগরিক কার্ড যেটি বলা হয়, সেটি না থাকার কারণে অনেকে সুনির্দিষ্ট অনেক প্রণোদনা বা অনেক সুযোগ সুবিধার কাছ মধ্যে যেতে পারছেন না। সেই বিষয়টা নিয়ে কি সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা আপনার দিক থেকে আপনি করতে চান? অবশ্যই প্রথম দিক দিয়ে এটা একটা বড় ধরনের একটা সমঝোতার অভাব ছিল, কারণ সেটা কতগুলি কারণও আছে এখানে। কারণ আমাদের প্রতিবন্ধী সুরক্ষা আইনে একটা ধারায় বলা ছিল যে যারা সুবর্ণ নাগরিক হিসেবে ভাতা পাবেন তারা অন্য কোনো ভাতা পাবেন না, কিন্তু সেটা কিন্তু পরবর্তী সময়ে কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রক থেকে এই বাধাটাকে অতিক্রম করার জন্য কিন্তু ওনারা চিঠি দিয়েছেন, এবং সেটা কিন্তু এখন আর বিদ্যমান নাই। এখন যে কোনো সময় সুবর্ণ নাগরিক কার্ড থাকার ফলেও আর যে ভাতাটা পাচ্ছেন তারপরেও কিন্তু অন্যান্য ভাতাগুলি পেতে পারেন, অন্যান্য সহযোগিতা পেতে পারেন। যেটা করা দরকার হচ্ছে কি যে অনেকের সুবর্ণ নাগরিক কার্ড নাই, তাদেরকে অনেক সময় কিন্তু অন্তর্ভুক্ত করা হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা বলবো যে অনেক মন্ত্রণালয় থেকে কিন্তু যে সহযোগিতাগুলি তারা কিন্তু কার্ডের জন্য অপেক্ষা করে নাই। নোমান খান, আপনার কথা একটি খুব সুনির্দিষ্টভাবে আপনি বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে নিবন্ধিত নয়, কিন্তু এমন ব্যক্তি যেহেতু প্রতিবন্ধী এবং যেহেতু আমরা এখন একটি মহামারীকালীন সময়ে আছি, সে কারণে কার্ড থাকুক আর না থাক, তাদেরকে আমাদের অবশ্যই এই বিশেষ পরিস্থিতিতে বিবেচনা করা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে সুশান্ত দাস। আপনার কি মনে হয় প্রতিবন্ধী ব্যক্তিদের যে নিবন্ধনের প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা কি প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে এই কোভিড-19 মহামারীকালীন সময়ে কোনো বড় রকমের বাধা সৃষ্টি করেছে, বা করে থাকলে আপনার কি মনে হয় কিভাবে এটাকে কাটিয়ে ওঠা যেতে পারে? একদম সংক্ষেপে। আমি যতটুকু জানি যে এই যে প্রতিবন্ধীদের যে পরিচয়পত্র, এটা একটি সরকারের চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়াটা স্থায়ী থাকবে, অনেক দিনই থাকবে, কেননা প্রতিবন্ধী তো প্রতিনিয়তই হচ্ছে। জি। তো সেই সূত্রে এটা বড় মাপের বাধা আসার কথা না। তারপরেও যদিও দেখা যাচ্ছে যে
আমাদের ইউনিয়ন পরিষদ আছেন, তারা কিন্তু অনেকবারই বলছেন যে প্রতিবন্ধীরা যে সুযোগগুলো পাচ্ছে, যারা সুযোগ পাচ্ছে প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী ঋণ, তাদেরকে কিন্তু এই করোনা পারপাসে যেসব রিলিফ প্রোগ্রামগুলো আছে সেখানে কিন্তু প্রতিবন্ধীদেরকে ইনক্লুড করা হচ্ছে না। প্রতিবন্ধী ব্যক্তি যাদের সনদ নাই অথবা যাদের নিবন্ধন হয়নি তারা অনেক ক্ষেত্রেই বাধার সম্মুখীন হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি শেষ একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই অমৃতা রোজারিও আপনার কাছে। আপনি যদি প্রতিবন্ধী ব্যক্তিদের এই যে এখন আমরা এতক্ষণ আলোচনা করলাম জীবন জীবিকার উপরে বড় রকমের প্রভাব, শেষ একটি বা দুটি কি মতামত আপনি রাখতে চান আমাদের ভবিষ্যতে বিবেচনা করার জন্য এই প্রতিবন্ধী ব্যক্তিদের? নোমান ভাই তার কথার মধ্যে বলেছে যে একটা সক্ষমতা আমাদের সৃষ্টি হয়েছে যেখানে প্রতিবন্ধী সংগঠনগুলো যুক্ত হয়েছে, সেই যুক্ততার মাধ্যমে আমরা কিন্তু যৌথভাবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কেও সহায়তা করেছি। সুতরাং আমরা যৌথভাবে যুদ্ধবদ্ধ হয়ে যদি কাজ করি তাহলে আমরা কিন্তু সরকারকে সহযোগিতা করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ অমৃতা রোজারিও। সকলের এগিয়ে আসার দরকার আছে এবং তাহলেও হয়তো আমরা এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারবো। সম্মানিত শ্রোতা দর্শক, আপনারা জানেন এই মাসে প্রতিবন্ধী ব্যক্তিদের দিবস পালিত হচ্ছে এবং আমরা আশা করছি আমরা আগামীতে এই দিবসের প্রতিপাদ্য হিসাবে কোভিড-19 প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি এবং নতুন টেকসই বিশ্ব গড়ি। এই প্রতিপাদ্যকে আমরা সামনে রেখে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন এবং জীবিকাকে আরও সহনীয় করতে পারি এবং কোভিড মুক্ত অবস্থায় আমরা যাতে তাদের ফিরে যেতে পারি, সেই প্রত্যাশায় আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।